নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার ৩রা জানুয়ারি ২০২৬। আজকে নববর্ষের শুভ কামনা নিয়ে আজকে আমাদের বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে শুরু করছি। আজকে আমাদের ২৪৩তম 243rd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। অনুষ্ঠানের বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় দেবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সুতরাং আসুন, আমাদের এই নববর্ষে প্রাক কথনে সময় নষ্ট না করে আমরা আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নতুন বছরে ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা যে চিঠিটি পড়ছি সেটি স্বামীজি লিখেছিলেন ধীরা মাতাকে 8ই এপ্রিল 1900 সাল। এইখানে স্বামী অভেদানন্দজির কাজের সমর্থন করেছেন। আপনারা জানেন যে স্বামী অভেদানন্দজি বহুদিন বিদেশে ছিলেন, একেবারে 1896 সালে গিয়ে পৌঁছেছিলেন। দেশে এসেছিলেন 1921 সাল। দীর্ঘ প্রবাস জীবন এবং আমেরিকায় যত পণ্ডিত ছিলেন সকলেই স্বামী অভেদানন্দজির বন্ধু ছিলেন। টমাস অ্যালভা এডিসন
তিনি যখন তার গ্রামাফোন তৈরি করেন এবং বাল্ব বানান, এই দুটি স্বামী অভেদানন্দজিকে উপহার দিয়েছিলেন। বেদান্ত মঠ যে রয়েছে রাজকৃষ্ণ স্ট্রিটে, সেখানে যদি যান দেখবেন টমাস অ্যালভা এডিসনের দেওয়া অভেদানন্দজির সে গ্রামাফোন এখনো তাদের গান শোনা যায়। স্বামী আত্মবোধানন্দজি আমাকে বহুবার নিয়ে গেছেন এবং সে গান শোনার সৌভাগ্য হয়েছে। ফ্র্যাঙ্ক ডোরাকে যে শ্রীরামকৃষ্ণের ছবিটি এঁকেছিলেন সেটিও অভেদানন্দজির মঠেই রাখা আছে। অভেদানন্দজি গিয়ে উইলিয়াম জেমসের সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং উইলিয়াম জেমসের সঙ্গে অভেদানন্দজি তাঁরা দুজনেই মরণের পরে কি হয় তা নিয়ে প্রচুর কাজ করেন। এখন আপনারা জানেন সারা পৃথিবীতে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স একটা বড় কাজের বিষয়। সেইখানে সকলেই উইলিয়াম জেমস এবং স্বামী অভেদানন্দজিকে গুরু বলে মানে। স্বামী অভেদানন্দজির একটি অসাধারণ বই আছে, লাইফ বিয়ন্ড ডেথ, পড়বার মতো বই। অভেদানন্দ সম্বন্ধে স্বামীজি খুব একটা রসিক মন্তব্য করেছিলেন, কালী সব ভালো, শুধু বড় ভূত ভূত করে। কিন্তু মহাপণ্ডিত ছিলেন অভেদানন্দজি, এবং অভেদানন্দজির 10 খণ্ডে বাণীয় রচনা আছে। সেইখানে আমরা নানা মনের বিচিত্র রূপ, অভেদানন্দ যখন মন নিয়ে কাজ করেছেন, মনে রাখবেন তখন কিন্তু পাশ্চাত্যেও কোনো পণ্ডিত মন নিয়ে কাজ করেননি যখন শুরু করেছিলেন। এবং এতটাই বিদেশে জনপ্রিয় ছিলেন যে বিয়ের অনুষ্ঠানের আগে গিয়ে বেদান্তের কথা বলতেন। এ কম কথা নয়, কিন্তু বিয়ের অনুষ্ঠানের আগে গিয়ে তিনি বেদান্তের কথা বলছেন এবং বলেন চমৎকার। অভেদানন্দজির রেকর্ড পাওয়া যায়, মেগাফোন থেকে বেরিয়েছিল। এবং শ্রীরামকৃষ্ণের যখন জন্ম শতবর্ষ 1936 সালে অভেদানন্দজি বক্তৃতা করেছিলেন এবং বলেছিলেন দ্য লাস্ট ডাইরেক্ট ডিসাইপল অফ শ্রীরামকৃষ্ণ। অভেদবাদী বেদান্তিককে স্বামীজি নাম দিয়েছিলেন অভেদানন্দ। বাবা রসিকলাল চন্দ্র ছিলেন ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের মাস্টারমশাই, তারই ছেলে কালীপ্রসাদ চন্দ্র খুবই পণ্ডিত এবং স্বামীজির সমবয়সী। তিনি বিদেশে গিয়েছিলেন। বিদেশে গিয়ে যখন প্রথম দিন যেদিন বক্তৃতা করেন অভেদানন্দজি, স্বামীজি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তার সেই খুশিটা তিনি লিখে জানিয়েছিলেন যে কালী চমৎকার বক্তৃতা করেছে, এবং তাকেও অভ্যর্থনা করেছিলেন যে তোমার সত্যি বুঝতে পেরেছেন যে একে দিয়ে কাজ হবে। এই সঙ্গে অভেদানন্দ একখানা সুদীর্ঘ চিঠি পাঠালাম। সে আমার আদেশের অপেক্ষা করছে। আমি তাকে বলেছি যে সে যেন সব বিষয় আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে এবং আমি না আসা পর্যন্ত নিউ ইয়র্কে থাকে। আমার বোধ হয় নিউ ইয়র্কের বর্তমান পরিস্থিতিতে ওরা আমাকে ওখানে চায়। আপনিও কি তাই মনে করেন? তাহলে শীঘ্রই আসবো। আমার পাথেওর জন্য যথেষ্ট টাকা সংগ্রহ করেছি। পথে শিকাগো ডেট্রয়েটে নামবো। অবশ্য ততদিন আপনি চলে যাবেন। এরপরে স্বামীজি তার নিজের কার্যপ্রণালী সম্বন্ধে লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ। অভেদানন্দ এ যাবৎ ভালো কাজ করছে, আর আপনি জানেন আমি আমার কর্মীদের কাজে মোটেই হস্তক্ষেপ করি না। যে কাজের লোক সে একটা তার নিজস্ব ধারা থাকে এবং তাতে কেউ হাত দিলে সে বাধা দেয়। তাই আমি আমার কর্মীদের সম্পূর্ণ স্বাধীনতা দিই। অবশ্য আপনি কার্যক্ষেত্রে রয়েছেন এবং সব জানেন কি করা উচিত, এ বিষয়ে আমায় উপদেশ। এই যে কাজ অভেদানন্দজি করছেন, সেই কাজটাকে স্বামীজি নিজের মতো করে সবসময় করতে দিতেন। এবং যখন শরীর চলে যাবে তার আগে বেশ কয়েকবার শিষ্যকে বলেছিলেন, বড় গাছ থাকলে ছোট গাছ বাড়তে পারে না, তাই নিজেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। এটি স্বামীজির কার্যপ্রণালী ছিল যে যেভাবে কাজ করে তাকে স্বাধীনতা দাও। কিন্তু আমরা দেখি আমাদের সাংসারিক ঠিক তার উল্টোটাই হয়। যে হেডমাস্টার স্কুল থেকে চলে যান, তিনি দেখা হলেই জিজ্ঞেস করেন তার উত্তরসূরি কিরম চালাচ্ছে। এবং এটির বিভিন্ন সঙ্গতে বিভিন্ন প্রতিষ্ঠানেও তাই হয়। চলে যাওয়ার পর আগের জায়গাটি কেমন চলছে সে বিষয়ে তাদের খুবই আগ্রহ থাকে এবং তারা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দেন যে উত্তরসূরিরা তার মতো কাজ করতে পারছেন না। অভেদানন্দজি বেদান্ত নিয়ে কিভাবে আলোচনা করবেন, বেদান্তর কোন কথাটা বলবেন, স্বামীজি কিন্তু কখনোই হস্তক্ষেপ করেননি। স্বামীজির বেদান্ত ছিল অন্যভাবে বোঝা। আমি বহুবার বলেছি, তাও আর একবার বলি, আমার কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবধারাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে সেটি প্রচার করতে চাই যাতে শিষ্যতা হজম করতে পারে। এ পর্যন্ত বেদান্ত সম্বন্ধে এই ব্যাখ্যা কেউ দিতে পারেননি। স্বামী অখণ্ডানন্দজিকে চিঠি লিখেছিলেন বিদেশ থেকে, সেখানে বলছেন
যে ওই পড়াশোনাটা হচ্ছে বাড়ার ভাত পড়াশোনা, আসলে হচ্ছে হৃদয়, যে হৃদয় দিয়ে একটা জিনিসকে বোঝে এবং কাজে লাগানো। এই কাজে লাগানোটা স্বামীজি সবচেয়ে বড় কথা। বেদান্ত শুধু একটা ঘরের মধ্যে আলোচনা করা হলো না। আমি যদি বিশ্বাস করি যে সর্বভূতেই সেই ব্রহ্ম রয়েছেন, আমি মানুষের মধ্যে সেটা দেখবো, আমি ইতর প্রাণীর মধ্যেও সেটা দেখবো। তাই অবেদানন্দ যখন বেদান্ত আলোচনা করেছেন, তিনি তার মতো করে আলোচনা করেছেন। স্বামীজি কখনো সেই বসিংটা করেননি, এবং করেননি বলে প্রত্যেককে নিজের মতো কাজ করতে দিয়েছেন। কিন্তু তিনি চেয়েছেন যে কাজটা যেন সঠিকভাবে হয়। আসলে অবেদানন্দ যখন কাজ করবেন, স্বামীজির সবসময় মাথায় ছিল, এবং এখনো রামকৃষ্ণ মিশনের সেটি মাথা আছে, আপনি তো ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন, ভারতবর্ষের সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন, ভারতের ইতিহাসের প্রতিনিধিত্ব করছেন, এবং ভারতীয় দর্শনের প্রতিনিধিত্ব করছেন। ফলে আপনি এমন কিছু করবেন না যেটি আমাদের দর্শনের পরিপন্থী বা ভাবের পরিপন্থী। সেটি স্বামীজির সবসময় নজর ছিল। এবং স্বামীজিরও যদি বক্তৃতা আমরা পড়ি, স্বামীজির আমরা বাংলা কর্মযোগ যদি পড়ি, কিচ্ছু মানে বুঝতে পারবো না, কিচ্ছু বোঝা যায় না, কারণ অনুবাদ করা। আর ইংরেজি কর্মযোগ যদি পড়া যায়, তাহলে দেখা যায় জলের মতো স্বামীজি বুঝিয়েছে। স্বামীজির অনুবাদ, আমাদের যারা রামকৃষ্ণ মিশনের তরুণ সন্ন্যাসী আছেন, যারা অনেকেই আমার খুবই বন্ধু, সেই তরুণ সন্ন্যাসীরা বলেন যে, তরুণদা, একটা সময় এসে যখন স্বামীজির চিঠিগুলোকে এবং লেখাগুলোকে সহজ করে লিখতে হবে। ধরুন, স্বামীজির কর্মযোগ ইংরেজিতে চমৎকার ব্যাখ্যা করেছেন, কিন্তু বাংলা অনুবাদটা ঠিক হয়নি। বাংলা অনুবাদটা খুব কঠিন করে করা হয়েছে। আপনি এই যে আজকে যে চিঠিটা পড়ছি আমরা, সেটাই তো ইংরেজিতে লেখা চিঠি, বাংলায় অনুবাদ করা হয়েছে। যে অনুবাদ, এখন ভাষা পাল্টে গেছে, এখনকার ভাষা অনুবাদ করলে অনেক বেশি হৃদয়গ্রাহী হয়, মনোগ্রাহী হয়, এবং পাঠক অনেক বেশি উৎসাহ নিয়ে পড়ে। আমি ক্রমশই সুস্থ হচ্ছি, এখন পাহাড় চড়াই উতরাইও করতে পারি। মাঝে মাঝে স্বাস্থ্য খারাপ হয়, কিন্তু অসুস্থতার স্থিতিকাল ক্রমেই কমে আসছে। মিসেস মিল্টনকে আমার ধন্যবাদ জানাচ্ছি। যে আমি সুস্থ হচ্ছি, এটা স্বামীজির খুব বড় কথা। স্বামীজি সুস্থ হয়েছেন কী করে বুঝতেন? স্বামীজি পাহাড়ে চড়াই উতরাই করতেন এবং ঘোড়ায় চড়তে ভালোবাসতেন। আমরা দেখব যে স্বামী অশ্বিনী কুমার দত্তের একটি অসাধারণ লেখা আছে। আলমোড়াতে তিনি দেখলেন যে একজন সন্ন্যাসী, গেরুয়া পোশাক, তিনি ঘোড়া থেকে নামলেন। একজন সাহেব ঘোড়াটিকে নিয়ে আস্তাবলে চলে গেল, এবং তখন তিনি বললেন যে, আরে এই সন্ন্যাসী তো নরেন্দ্রনাথ, গিয়ে কথা বলতে শুরু করলেন। স্বামীজিকে আমরা দেখব ক্ষেত্রীর মহারাজের সঙ্গে ঘোড়ায় চড়েছেন, ঘোড়ায় চড়ে যাচ্ছেন ক্ষেত্রীতে। সবাই দেখছেন যে রাজা তো ঘোড়ায় চড়েন, সকলেই জানতো, রাজার পাশে গেরুয়া পোশাক সন্ন্যাসীও ঘোড়ায় চলেছেন। স্বামীজি যে ঘোড়া, এখন প্রশ্ন ওঠে, স্বামীজি তার ঘোড়ায় চড়া শিখলেন কী করে? স্বামী যখন 14 বছর বয়স, তখন বাবা বিশ্বনাথ দত্ত একটা জন্মদিনে ঘোড়া কিনে দিয়েছিলেন, টাট্টু ঘোড়া। তখন তো কলকাতায় এরকম ট্রাফিক ছিল না, সেই ঘোড়া নিয়ে স্বামীজি ঘুরে বেড়াতেন। ফলে ঘোড়ায় ওঠাটা স্বামীজির ছিল একেবারে রক্তমজ্জে হাড়ে মিশে গিয়েছিল। শঙ্করী প্রসাদ বসু লিখছেন সহাস্য বিবেকানন্দে, যে বিবেকানন্দের দুজন খুব প্রিয় মানুষ, তারা ঘোড়ায় খুব চড়তে ভালোবাসতেন। আকবর বাদশার ঘোড়ায় উঠতে উঠতে পা বেঁকে গিয়েছিল, আর নেপোলিয়ন ঘোড়ায় চড়েই ঘুমাতেন। তো এই দুজনকে স্বামীজি খুবই সম্মান করেছেন। শিকাগো বক্তৃতাতেও আকবরের কথা লিখেছেন, অশোকাস কাউন্সিল ওয়াজ এ কাউন্সিল ফর দ্য বুদ্ধিস্ট সেক্ট, অ্যান্ড আকবরস দ্য মোর টু দ্য পারপাস ওয়াজ অনলি এ পার্লার মিটিং। দিন ইলাহির কথা বলেছেন, এবং নেপোলিয়নের কথাও স্বামীজি বলেছেন যে সমগ্র জাতি স্কন্ধে দাঁড়িয়ে এক বীর অঙ্গুলি হেলনি ধরাকে কাঁপাতে লাগলো, তিনি নেপোলিয়ন। তো সেই স্বামীজি চড়াই উতরাই এটা বলতেন। এবং ডায়াবেটিস ছিল, তো তখন তো ডায়াবেটিসের কোনো ট্রিটমেন্ট ছিল না, ঠান্ডায় ভালো থাকতেন। স্বামীজির যত সমস্যা হতো গরমে এলে, কারণ ডায়াবেটিস গরমে বেড়ে যেত, এবং শীতে স্বামীজি খুব ভালো থাকতেন। এবং এখানে শরীর সুস্থ হয়ে যাচ্ছে লিখছেন বারবার। 1900 সাল ছিল, তার মানে তখন 37 বছর বয়স। আস্তে আস্তে জীবনদীপটা নিভবে, এরপর থেকেই শরীর খারাপ হতে শুরু করবে। এবং আমি যে আপনাদের বহুবার আগেও বলেছি, আজকেও বলছি, যে চিঠিপত্র পড়লেই বোঝা যায় যে স্বামীজির শরীরটা কীভাবে আস্তে আস্তে খারাপ হচ্ছে। তার মানে এই নয় যে আমরা শুধু স্বামীজির শরীর নিয়েই থাকব। অনেকেই মনে করেন স্বামীজি রোগের ডিপো ছিলেন, তা ছিলেন না, একেবারেই ছিলেন না। শরীরটাকে ইগনোর করতে জানতেন, এবং বলছেন সব বিষয়ে আমি চরমপন্থী, এই স্বাস্থ্যের বিষয়ে তাই। হয় আমি লৌহদ্র বিষণ্ণে অসীম বলশালী, নতুবা একেবারে ভগ্নদেহ মৃত্যুর সৈকতশায়ী। এইভাবে স্বামীজি জীবনটা কাটিয়েছেন, এবং তারপরে তিনি কলকাতার কথায় ফিরে গেছেন। যে কলকাতায় প্রেরিত টাকা যথাসময়ে পৌঁছেছে,
এই যে বিদেশ থেকে টাকা উপার্জন করছেন স্বামীজি, যাতে কলকাতায় আস্তে আস্তে তার যে তৈরি করা মঠ সেটি আরেকটু অর্থনৈতিকভাবে সবল হয়, এবং শুধু সবল হয় না, যাতে যে সেবা কাজগুলোর মধ্যে রামকৃষ্ণ মিশন কাজ শুরু করেছে সেটাও যাতে চালু হতে পারে। পুনশ্চ শেষ পর্যন্ত আমি সেরে উঠবো এই বিষয়ে আমার সন্দেহ নেই। আমি স্টিম ইঞ্জিনের মতো কাজ করে চলেছি, রাঁধছি, যা খুশি খাচ্ছি, এবং তা সত্ত্বেও বেশ ঘুমোচ্ছি এবং ভালো আছি। এই আপনার দেখা উচিত ছিল। এই যে কাজ করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, স্বামীজি নিদ্রাহীনতায় ভুগতেন। অনেকেই বলেন যে স্বামীজির ইনসমনিয়াটা হয়েছিল ডায়াবেটিসের জন্য। আমার মনে হয় না, ডায়াবেটিসের জন্য ইনসমনিয়া হতেই পারে, আসল ছিল স্ট্রেস। আমাদের তো ওই অসুবিধাই, আমরা আবার ওই রক্তমাংসের শরীরটাকে ভাবতে পারি না, প্রচণ্ড স্ট্রেস। এই যে মঠটা দাঁড় করিয়েছেন, যে মঠের ওপর একটা বিরাট সংখ্যক কলকাতার মানুষের বিরূপ দৃষ্টি, কী করে কাজ করবেন এইটাই স্বামীজির কাছে তখন খুব বড় চিন্তার কারণ, এবং শরীরটা সাথ দিচ্ছে না। ফলে স্বামীজি তার যে প্ল্যানটা করবেন সেটা মাঝে মাঝেই থোয়াটেড হচ্ছে, পা ফুলছে, হার্টের গণ্ডগোল হচ্ছে। সে অবস্থায় দাঁড়িয়ে তিনি বলছেন যে আমাকে সুস্থ হবই, ওই মনের জোরে কাজ করছেন। স্বামীজি যে দ্বিতীয়বার যখন বিদেশে যান তখনও কিন্তু শরীরটা বেশ খারাপ হতে শুরু করে, এবং স্বামীজির যে ইংরেজরা স্বামীজি যে সমালোচনা করেছিলেন, তারা বলেছিলেন যে প্রফেটের আবার ডায়াবেটিস হয় নাকি। দ্বিতীয়বার যখন জাহাজে যাচ্ছেন তখন শরীর খুব খারাপ ছিল, আস্তে আস্তে জাহাজ থেকে শরীরটা ভালো হতে শুরু করে। তারপর আমেরিকায় গিয়ে শরীরটা বেশ ভালো ছিল, আমেরিকার শেষের দিকে শরীরটা আবার খারাপ শুরু হয়। যখন স্বামীজি প্যারিস কংগ্রেসে যোগদান এসে তখন তো খুবই শরীর খারাপ। তারপর স্বামীজি মিশরে আসেন এবং হঠাৎ কাউকে না বলে ভারতবর্ষে চলে আসেন, যে মানুষটিকে 1897 সালে শিয়ালদা স্টেশনে যুবকেরা ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে দিয়ে গাড়িগুলোকে নিজেরা টেনে নিয়ে গিয়েছিল, তিনি দ্বিতীয়বার যখন ফিরলেন তখন কেউ জানে না। ট্রেনে করে মনমথনাথ ভট্টাচার্যের সঙ্গে দেখা হলো, হাওড়া স্টেশনে নামলেন, কেউ জানে না এবং কেউ চেনেও না স্বামীজিকে। যদি চিনতে তো প্রচুর ভিড় হয়ে যেত সঙ্গে সঙ্গে। তিনি ঘোড়ার গাড়ি করে বেলুড় মঠে গেলেন, রাত্রি হয়ে গেছে, পাঁচিল টপকে নিজে এসে খাবার ঘরে উপস্থিত হলেন। এই যে চলে এলেন স্বামীজি, আমার নিজের বারবার মনে হয় তখন শরীরটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু আমার স্বামীজির ওপর প্রচণ্ড শ্রদ্ধা, উৎসাহ, আগ্রহ আছে, আমি প্রচুর হার্টের ডাক্তারের সঙ্গে কথা বলেছি যে স্বামীজি বুঝতেন কীরকম করে যে আলো শেষ হয়ে আসছে। তারা বলেছেন যে যারা দীর্ঘদিন হার্টের অসুখে ভোগে তারা বুঝতে পারেন যে আমার শরীরটা আর দিচ্ছে না। স্বামীজির শরীর একেবারেই দেয়নি। দ্বিতীয়বার যখন ফেরেন ঢাকা থেকে 1901 সালে, তখন স্বামীজির নিউমোনিয়া হয়েছিল। স্বামী প্রভানন্দজির সঙ্গে আমি এই বিষয়ে বহু আলোচনা করেছি। স্বামী প্রভানন্দজি খুব বিশ্লেষণ করতে ভালোবাসতেন, সব কিছু খুঁটিয়ে দেখতেন। আমি প্রভানন্দজির চোখে কখনো জল দেখিনি। এই স্বামীজির নিউমোনিয়া আলোচনা করতে গিয়ে মহারাজকে কেঁদে ফেলতে দেখেছি। যে নিউমোনিয়া তখন ওষুধ কিছু নেই, ওদেশ থেকে ফিরেছেন, চোখটা অ্যাফেক্টেড হয়েছে, আসামের ওই হাওয়া, সেই হাওয়া সহ্য করতে পারেননি, গরম জামা কাপড়ও তখন খুব একটা ভালো নেই। ফলে বেলুড় মঠে যখন চলে এসছেন একদম অসুস্থ স্বামীজি। তার পরের বছর তো শরীরটা চলে গেল। কিন্তু সেই মহারাজ যখন বলতেন, বুঝলে মহারাজের স্বামীজির নিউমোনিয়া হয়েছিল, এবং তখন দেখতাম যে মহারাজের ঠোঁটগুলো কাঁপছে। বাস্তবিক আমরা যখন স্বামীজিকে নিয়ে আলোচনা করি, কখনো মানুষটি কতখানি কষ্ট করলেন সেটা ভাবি না। ধরুন আমেরিকাতে ভারতবর্ষের কথা বলার জন্য সাধুকে নিয়ে যাওয়া কলকাতা থেকে, অভেদানন্দজিকে নিয়ে গেলেন, অভেদানন্দজিকে নিয়ে করলেন, তুমি কেন এনেছো আমাকে? স্বামীজি বললেন বক্তৃতা করার জন্য। আমি বক্তৃতা করতে পারবো না। তখন অভেদানন্দজিকে বললেন, তুমি কি আমাকে ডোবাতে চাও? বক্তৃতা করতেই হবে। কলকাতার একটি ছেলে, কোথায় আমেরিকা, এখন প্লেনে করেই 18 ঘন্টা যেতে লাগে। তখন সেটা ইংল্যান্ড তো নয়, ইংল্যান্ডে সবাই যাচ্ছে, কিন্তু আমেরিকা, সেইখানে গিয়ে কাজ শুরু করা, সেখানে থাকা, চলে আসা। আর এখন যেমন একটা সেন্টারে 5 জন বা 6 জন বা 7 জন থাকেন, তখন তো একা, আর তো কোনো সেন্টারে কেউ নেই। সেইখানে থেকে নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, নিজে অর্থ উপার্জন করে, ঠাকুর সেবা করে সেন্টারতে চালিয়ে গিয়ে, এবং সাথে সাথে ভারতীয় দর্শন এবং সংস্কৃতিকে প্রচার করা, এ সাংঘাতিক কঠিন কাজ।
সাংঘাতিক। আমরা এগুলো যদি গভীরভাবে ভাবি, তা না করে আমরা তো এই মেকি ভক্ত, তো ওই স্বামীজির ছবি হলো নমশ্রী জ্যোতি রাজা ও বিবেকানন্দ সুরে, এবার সব শেষ হয়ে গেল। কি কষ্ট করা ভারতবর্ষের জন্যে। এই যে একজন নিবেদিতাকে বলেছিলেন না যে ইন্ডিয়া ওয়াজ স্বামীজিজ গ্রেটেস্ট প্যাশন, দি থট অফ ইন্ডিয়া ওয়াজ ভার্চুয়াল অ্যান্ড অবসেশন উইথ হিম। তিনি বুঝেছিলেন যে অভেদানন্দের যে কাজের প্রণালী, সেই প্রণালীতে ভারতবর্ষের কথা প্রচারিত হবে। ভারতবর্ষের কথাই স্বামীজি সবসময় ভেবেছেন। বুঝতে পারছেন, এই চিঠিতে লিখছেন যে কলকাতায় প্রেরিত টাকা পৌঁছেছে, কলকাতায় টাকা পৌঁছে দিতে হবে, যাতে মঠ একটু সেবা কাজে, মঠের যাতে আরও সেবা কাজ বেশি হয়। সাধু সেবা নয়, মানব সেবা, মানব সেবা, মানুষকে সেবা করা, যারা কষ্ট পাচ্ছে সেই মানুষ। এবং মনে রাখতে হবে যে ঘোর ইংরেজ আমলে সাধারণ মানুষের তো কোনো শ্রদ্ধা সম্মান কিছু নেই। এই যে প্লেগ হলো, প্লেগ হওয়ার সময় কী দেখা গেল, উত্তর কলকাতায় যারা অবস্থাপন্ন মানুষ তারা উত্তর কলকাতা ছেড়ে অন্যান্য জায়গায় চলে গেলেন, পড়ে রইলেন যারা বস্তিবাসী। এবং নিবেদিতা তাদের মধ্যে সেবা কাজ শুরু করলেন, বড় লোকদের মধ্যে না, বড় লোকরা চলে গেছেন। এবং স্বামীজি বারবার প্রত্যেকটা চিঠিতে লিখছেন, দেখবেন যখন সেবার প্রসঙ্গ এসছে, শিক্ষার প্রসঙ্গ এসছে, যে আগে অনাথ আতুর কাতরকে সেবা করে যদি সময় থাকে তখন ভদ্রলোকদের জন্য সেবা হবে। আমরা সেই চিঠি পড়েছি আমাদের বিবেকানন্দ ঘরে ঘরেতে। তো আজকে সেই অভেদানন্দজির কাজের প্রণালী তিনি খুশি হয়েছিলেন, দেখেছিলেন। এবং একটি দেখুন, অভেদানন্দজি স্বামীজি থেকে 1 বছরের ছোট ছিলেন। স্বামীজির স্ট্রেসটা ভাবুন, দ্বিতীয়বার বিদেশে গেছেন, তখনও কনস্ট্যান্টলি ভেবে যাচ্ছেন যে কী করে ভারতবর্ষের কথা বলা যায়, তার প্ল্যানটা কী হবে, তার প্রোগ্রামটা কী হবে। নিশ্চয়ই সকলেই স্বামীজির পাশে আছেন, কিন্তু সব কিছুর জন্য স্বামীজির মুখের দিকে চেয়ে থাকতেন। স্বামী শারদানন্দজি তো আমেরিকাতে ছিলেন, চমৎকার কাজ করছিলেন। রামকৃষ্ণ মিশন যদি প্রতিষ্ঠানের সাথে শারদানন্দ ছিলেন না, তিনি 1898 সালে এলেন। কিন্তু তাকে নিয়ে আসা হলো কেন? কারণ কলকাতার কাজ এত বাড়ছে, একজন মানুষকে দরকার যিনি ঠান্ডা মাথায় পুরোটা কন্ট্রোল করবেন। শারদানন্দজি খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন। পুঁথিকার অক্ষয় কুমার সেন লিখছেন, শরৎ সুধীর শান্ত যেন গণনাথ। গণেশের মতো ঠান্ডা মাথার মানুষ ছিলেন। এবং শারদামার দ্বারপালকে নাম রেখেছিলেন স্বামী শারদানন্দ। ফলে এই যে পুরো জিনিসটাকে চালনা করা, সেই চালনা রাতের ঘুম স্বামীজির কেড়ে নিয়েছিল। কিন্তু তাও বলছেন শরীরটা বেশ ভালো হচ্ছে, আমি ভালো হবই, আমার রাত্রে নিদ্রা হচ্ছে, রাঁধছি, যেমন তেমন খাচ্ছি। আমার এই চিঠিগুলো পড়লেই মনে হয় 37 বছরের ছেলে তো লিখবেনই তো। এ তো আর 75 বছরের বা 90 বছরের বৃদ্ধ সন্ন্যাসী নন, 37 বছরের একটা ছেলে। তার কি অগাধ বাঁচার ইচ্ছা, আমার শরীর ঠিক হতেই হবে, নিজের জন্যে বাঁচা নয়, বাঁচা সংঘটাকে একটা রূপ দেওয়ার জন্যে, যাতে অনেক দিন সেবা কাজ চলতে পারে। তাই জন্য এই অদম্য ইচ্ছে স্বামীজি, আমি সুস্থ হয়ে যাব, আগের থেকে শরীরটা অনেক ভালো হয়েছে। হয়তো পরের চিঠিতে আমরা দেখব স্বামীজি একেবারে ভেঙে পড়েছেন, কারণ শরীরটা যেমন যেমন হয়েছে তেমন। এখন যারা এন্ডোক্রাইনোলজিস্ট তারা বলেন ডায়াবেটিস এমন একটা অসুখ, কখন তার কনস্ট্যান্ট ফেস থাকে না, ওঠানামা করে সমুদ্রের ঢেউয়ের মতন। যখন শরীরটা ডায়াবেটিসটা বাড়তে শুরু করে, আনট্রিটেড তো আরও তার ব্যাড এফেক্ট ছিল। এবং যখন কমে যাচ্ছে তখন শরীরটা যেই চনমনে হচ্ছে, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আরও বেশি কাজ করি, আরও বেশি সময় দিই, আরও বেশি লেখালেখি করি। একটা চিঠিতে স্বামীজি লিখেছিলেন, আমি চলতে চলতে হাঁপাতে হাঁপাতে তোমার জন্য লিখছি, উদ্বোধনের জন্য স্বামী ত্রিগুণাতীতানন্দকে লিখছেন যে উঠতে উঠতে হাঁপাতে হাঁপাতে আমি লিখছি। আজকে এই অবধি রইল, পরের দিন আমরা আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। আপনারা স্বামীজির চিঠিপত্র পড়বেন। আপনাদের কাছে অনুরোধ, বিবেকানন্দ ঘরে ঘরে এবং যে পডকাস্টটা আমরা শুরু করেছি স্বামীজিকে নিয়ে, আমাদের উদ্দেশ্য একটাই, স্বামীজির কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে যারা শুনছেন তারা যদি 4টে বই স্বামীজির পড়েন এবং তার যদি একটি আলো স্বামীজির ওপরে এসে পড়ে, তাহলেই আমাদের এই প্রয়াস সার্থক হবে। সরলা দেবী চৌধুরানী স্বামীজির সম্বন্ধে বলেছিলেন, স্বামীজির ভেতরে ছিল ডিনামাইটের শক্তি, ভেঙে গড়ার অদ্ভুত ক্ষমতা। তার একটি স্ফুলিঙ্গ আমার মধ্যে এসে পড়েছিল, আমাকে ভেঙে নতুন মানুষ রূপে তৈরি করেছিল। আমরাও সেই প্রার্থনা করি যেন স্বামীজির স্ফুলিঙ্গ আমাদের মধ্যে এসে পড়ে এবং আমাদের ভেঙে নতুন মানুষে তৈরি করে। আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না
প্রাণারাম 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 প্রাণারাম